সার দেওয়া লাগবে। এই কুয়াশা যাতে আমি বুঝতে পারতেছি না কোন সোজা আমাদের জমি। ওই জায়গাতে একটা গাছ আছে, ওই গাছ দিকে আমি আইডিয়া করে যাই। দেখো, ধান আবাদ করতে লাগলে কৃষকদের কত প্রকারের কষ্ট করতে হয়। দেখেন ধানের উপর দিয়ে মই দেওয়া লাগতেছে। এই দেখেন এই জমি পুরোটা মই দিছে, কুয়াশা পরে কেমন হয়ে গেছে, ওখানে নিরাচ্ছে। ও আল্লাহ, এই দেখি শিয়াল গেছে নাকি? এই সোজা এসে এই বরাবর, আসলে শিয়াল টেল কিছু জানি, এই সোজা একটা লোক গেছে সার নিয়ে, পায়ের ছাপ দেখা যাচ্ছে, জমির মধ্যে দিয়ে গেছে। সবাই দলে দলে সার নিয়ে যাচ্ছে। এটাকে যদি ঘুরাই তো কি হবে জানেন? সে যেমন উপকার আছে তেমনি অপকারও হয়েছে। করিমের প্রধান ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই জমির আলগুলো নেই, আর হচ্ছে অনিয়ন্ত্রিত পানি। এত পানি থাকলে কে সার দিচ্ছে, কার জমিতে সার চলে যাচ্ছে, কোনো কিছু ঠিক নাই। এটা আইল নাকি? না ধরে পানি না ধরে সার, কি অবস্থা! টেকনোলজির যুগ তো, বড় জিনিস দিন দিন ছোট হয়ে গেছে, আর ছোট জিনিস দিন দিন বড় হয়ে গেছে। ওই ন্যানো টেকনোলজির এই সুবাদে আমাদের জমির আইলগুলোও ছোট হয়ে গেছে। ঐতিহাসিক আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ অনুসারে কৃষি জমিতে আইল নির্মাণ করা হতো মূলত মাটির উপরে মাটির চাপ রেখে রেখে উঁচা করে আইল নির্মাণ করা হতো মূলত, যেন গরু বর্গি হাঁস মুরগি এইসব যেন ধান খেতে প্রবেশ না করে। আর এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমাদের এলাকার আইল হয়ে গেছে হচ্ছে পানি আটকে না। ঐতিহাসিক আবুল ফজল যদি এই সময় বাংলাদেশে আসতো এবং তিনি যদি দেখতেন, তাহলে যে কী লিখতেন! কীটনাশক, ধানে কীটনাশক, কীটনাশক ছাড়া যে হয়ও না। চারদিকে সবাই দিচ্ছে, আপনি দিবেন না, ধান থাকবে না, কিছু করার নাই তো। আর সব কীটনাশকগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সহ্য হয়ে গেছে, তো কোনো রেজাল্টই হয় না। আর বিশেষ করে ঘাস মারার ওষুধগুলো, মানে অনেক সময় মনে হতো আগে যে কী ব্যাপার, ঘাস মারার কীটনাশকটা কী জিনিস, একই রকম সবুজ ধান সেটা মরে না, কিন্তু ঘাস মরে যায় জমি থেকে। মূলত ঘাস মারার কীটনাশকটা ঘাসের ডিএনএকে মানে টার্গেট করে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড যেটাকে বলে। তো ধানের ডিএনএ আলাদা, ঘাসের ডিএনএ আলাদা, ওরা শুধু ঘাসের ডিএনএকে অ্যাটাক করে। কিন্তু এখন তো ওষুধের রেজাল্ট মনে হচ্ছে যে ওরা কোনো ডিএনএ খুঁজে পাচ্ছে না। জমিতে অবস্থা দেখেন ঘাসের, ঘাস মারার ওষুধ দিয়ে মনে হচ্ছে কোনো রেজাল্টই হচ্ছে না। কত প্রকারের ঘাস, যত প্রকারের ঘাস আছে সব ধরনের ঘাসই উঠে। দুইবার করে ওষুধ দিয়ে কী লাভ হলো? আব্বু সিলেট গেছে, তো মাসুদুল্লাহ ভাই আমাকে বললো যে জমিতে কয়েকটা ডাল পুঁতে দাও, পাখি বসলে পোকা খাবি নি, জমিতে পোকা ধরতেছে। তো আমার নিশানা হচ্ছে এই পিলার, এই সোজা আল দিয়ে ওই জমি থেকে, ওই রোডের থেকে এই জমি খুঁজে নিই যে এই পিলারের পরে আমাদের জমি। তো এই পিলারের পরে আর 2 জমি পর, তো আমি যাই আলটাল সব কিছু দেখলাম, হ্যাঁ 3 ফালটা জমি। তো আমি ডাল পুঁতে চলে গেলাম, পরের দিন দুলাভাই করছে আমি অন্যের জমিতে পুঁতে দিয়ে এসেছি। তা ভালো, পরের দিন সার ছিটানোর কথা ছিল, ভালো যে আমি সারগুলো ছিটিয়ে দিইনি। পরিশ্রম, এত প্রকারের পরিশ্রম, কিন্তু কৃষকরা তো ধান বেচে দাম পায় না। এই 1000 টাকা মন, 1500 টাকা মন দিয়ে কী হবে ধান ভাই? 1 মন ধান বেচলে 3 লিটার একটা সয়াবিনের বোতল হয় না। তাহলে কি হইলো? এত পরিশ্রম করে, এত খাটাখাটনি করে কৃষকরা যদি এই যে পরিশ্রম করতেছে, ধান লাগানো, সার, সেচ, তেল খরচ, কীটনাশক, নিড়ানি, মারানি, কাটাই, এসব করে এদের যে সবাই যে পরিশ্রম করতেছে না, নিজের জমিতে পরিশ্রম করতেছে এনারা, এরা যদি নিজের প্যাটের যদি হিসাব করে, নিজের পরিশ্রম যদি হিসাব করে না, ওটাকে যদি ধরেন দিনে 400 টাকা ধরে যদি হিসাব করে, তাহলে ধান লাগাবান করা লস। লাভ হয়, হ্যাঁ অবশ্যই লাভ আছে, কৃষিতে তো লস নাই। লাভ আছে কাদের? যারা একদম 7 বিঘা, 8 বিঘা, 10 বিঘা, 15 বিঘা করতেছে, হ্যাঁ এদের জন্য লাভ। সবাই মরে কারা? মধ্যবিত্তরা, এরা না পারে কাটতে, না পারে নিজে পরিশ্রম করতে। এই আমাদের মতো যারা আছে এরা হচ্ছে একদম লসই খায়। এই যে যাদের 2 বিঘা, 4 বিঘা, 5 বিঘা, না পারবে একা কাটতে, না পারবে মানুষ দিয়ে কাজ করাতে, লস হয়ে যায়।